দেখো, দুনিয়াতে যদি টাকার গাছ থেকে থাকে তাহলে সেই জিনিসটা তোমারও লাগবে আর আমারও লাগবে। আর প্রিমিয়ার লিগে এই টাকার গাছের অস্তিত্বের প্রমাণ দিতেছে বড় বড় সবগুলা ক্লাব। তুমি দেখতে যাবো ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদেরকে গরিব বলে, কিন্তু তারা যেসব পারচেস করতেছে কম টাকার পারচেস না। তুমি দেখতে যাবা যে লিভারপুল যতগুলা সাইনিং করতেছে ছোটখাটো সাইনিং তারা করে না। তুমি দেখতে যাবা যে সিটি তো শুরু থেকেই টাকা পয়সা খরচ করে, কিন্তু এখন তুমি দেখবা যে আর্সেনালও টাকা খরচ করে নিজেদের যে সবচেয়ে বড় প্রবলেম সেটা সলিউশন নিয়ে চলে আসছে উইথ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড স্ট্রাইকার ইন ওয়ার্ল্ড ফুটবল কারেন্টলি এট দিস মোমেন্ট, ভিক্টর গিওকারেস। কেন বলতেছি এই কথা? কারণ ও গত সিজনে যা দেখাইছে এটা দেখে অনেকেই কনভিন্স ছিল যে অনেকগুলা ক্লাব তার জন্য এবার অ্যাপ্রোচ করবে। আর সেখান থেকে আর্সেনাল যখন তাকে নিয়ে চলে আসছে এবং দুইটা ম্যাচ খেলাও ফেলছে, সামথিং ইজ ভিজিবল যে আর্সেনালের কিছু কিছু প্রবলেমের সলিউশন বের হয়ে যাইতেছে। তারা যে প্রবলেম গুলার মাঝখান দিয়ে যাইতেছিল সেগুলোর সলিউশন কি আসতেছে। লেটস টক অ্যাবাউট দ্যাট, যে আর্সেনালের গত সিজনের প্রবলেম কি আর সেটা সলিউশন কি হচ্ছে কিনা। সো ফার্স্ট অফ অল, আর্সেনালের প্রবলেমের সলিউশন ভিক্টর গিওকারেস আসার আগ পর্যন্ত সিনটা কিরকম হইতো বা প্রবলেমটা কি ছিল। তুমি এইখানে একটা ম্যাপের মধ্যে দেখবা যে ভাই গিওকারেসের আসার আগ পর্যন্ত তাদের লাইন আপটা কিরকম হইতে পারতো। আমি দেখবো যে মিডফিল্ডে যে ট্রায়ো এখন বিল্ড হয়ে গেছে, মার্টিন জুবিমেন্ডি, উপরে হচ্ছে গিয়ে রাইস আর ওডেগার্ড, দুই সাইডে হচ্ছে গিয়ে সাকা, মার্টিনেলি, মাঝখানে কাই হাভার্টজ খেলা লাগতো। আমার কাছে মনে হয় যে ভাই, আমি জানি যে আর্সেনালের যেই ফুলব্যাকই খেলুক না কেন, এটা কালাপিওরে কি খেলাক, এটা লুইস কেলিকে খেলাক, এটা হচ্ছে কি জুলিয়ান টিম্বারকে রাইটে খেলাক বা বেন হোয়াইটকে রাইটে খেলাক, দুই সাইড থেকে ওভারল্যাপ হবে। এবং ওভারল্যাপ হওয়ার পরে এই দুইটা প্লেয়ার তাদের উইঙ্গারদেরকে ইনাফ আউটপুট দিবে, সাহায্য করবে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে এখান থেকে আমরা মোস্ট ক্রিয়েটিভ ওয়ে অফ অ্যাটাকটা দেখতে পারবো। সাপোর্টিং রোল হিসেবে এই ফুলব্যাক পজিশন থেকে অ্যাটাক আসতে পারে, বাট দ্যাটস নট দ্য অনলি ওয়ে অ্যান্ড দ্যাটস নট দ্য মেইন ওয়ে অফ গেটিং দেয়ার অ্যাটাকস। এখন এইখানে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আর্সেনালের এই পুরা যে পাজলটার প্রথম পিস যেটা কিনা সবকিছু সলভ করতেছে, হেল্প করতেছে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে মার্টিন জুবিমেন্ডি। কেন বলতেছে এই কথাটা? ভাই দেখো, তুমি যখন চিন্তা করতে যাবা মার্টিন জুবিমেন্ডির মতো একটা প্লেয়ার আর্সেনাল টিমে ফিট হইতেছে, আমি তখন বলবো যে আর্সেনালের মতো টিমে না, শুধু মার্টিন জুবিমেন্ডি ওয়ার্ল্ডের যে কোনো টিমের মধ্যে স্ট্রেইট ইন ঢুকে ফিট হয়ে যাবে। কারণ হি সামওয়াট যে কিনা একটা ডিপ লাইন প্লেমেকার হিসাবে খেলতে পারে, যে কিনা প্রেস রেজিস্ট্যান্ট, যে কিনা অপোনেন্টের অ্যাটাকারদেরকে প্রেসের জন্য প্রভোক করতে পারে, যে কিনা ছোট টাচে ফুটবল খেলে, আর তার পাসিং ডিস্ট্রিবিউশনের রেঞ্জ যেটা সেটা অনেক বেশি লার্জ। তো সবকিছু চিন্তা করতে গেলে হি ইজ আ পারফেক্ট মিডফিল্ডার যে কিনা ব্যাকলাইন থেকে বিল্ড আপ করবে। আর তুমি যদি দেখতে যাও সে আর্সেনালের জার্সিতে এই জিনিসটা করছে। হি ইজ সামওয়ান যে কিনা তোমার দুই সেন্টার ব্যাকের মাঝখানে যাচ্ছে, একটা থ্রি ম্যান ব্যাক বানাচ্ছে, বলটা পিক করতেছে, দুই ফুল ব্যাককে উপরে পুশ করতেছে যাতে তারা ইনভার্টেড করতে পারে দুই উইঙ্গারকে, এবং সেখান থেকে সে বল ডিস্ট্রিবিউট করতেছে। আর এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয় যে ভাই, ও ছোট টাচে ফুটবল খেলে। তুমি নিজেও ফুটবল খেলতে গেলে দেখবা যে কিছু কিছু প্লেয়ার ছোট টাচে ফুটবল খেলে যাতে বলটা তাদের কন্ট্রোলে বেশি থাকে, আবার কিছু কিছু প্লেয়ার বড় টাচে ফুটবল খেলে যারা কিনা অনেক পেস দিয়ে খেলে, যে অপোনেন্টকে পেস দিয়ে বিট করবে। তো ব্যাকলাইন থেকে যখন বিল্ড আপ হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে অপোনেন্টের যে ফার্স্ট লাইন অফ প্রেসিং, মানে অপোনেন্টের অ্যাটাকারদেরকে বিট করা লাগে। অপোনেন্টের অ্যাটাকারাই যদি হচ্ছে কি মানে কোন টিমের উপর হেভি হয়, সাপোজ ইউনাইটেডের অ্যাটাকাররা আর্সেনালের টিমের উপর হেভি হয়ে গেছে, দ্যাট মিনস ইউনাইটেড হচ্ছে কি একটা টপ গিয়ারে আছে, আর্সেনালকে প্যারা দিচ্ছে। কিন্তু এই জায়গায় এমন একটা প্লেয়ার মার্টিন জুবিমেন্ডি যে কোনো টিমকে প্যারা দিতে পারে জাস্ট বাই প্রভোকিং দেয়ার অ্যাটাকার্স টু প্রেস। কারণ ও যতগুলো ছোট টাচ নিয়ে হচ্ছে অ্যাটাকারকে প্রেসের জন্য প্রভোক করবে, অ্যাটাকার আসতেছে, কিন্তু তার এই বল কন্ট্রোলিং এবং তার পাসিং রেঞ্জ তাকে হেল্প করে যে সেখান থেকে সে বলগুলা বের করে দিবে, হুইচ ইজ আ ভেরি গুড অ্যাট্রিবিউট টু বি আ মিডফিল্ডার, যেটা কিনা আমার কাছে মনে হয়। এখন যদি আমরা একটু উপরের দিকে যাই, আমরা দেখতে পারবো দুইটা প্রবলেম যেগুলা কিনা আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট এই পুরো আলাপটাতে। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে মার্টিন ওডেগার্ড আর ডেকলান রাইসের পজিশনিংটা। দেখো, আর্সেনালের অ্যাটাক হওয়ার যে মেইন ওয়ে গুলা, এটা হচ্ছে গিয়ে চারটা আউটলেট আছে। এক হচ্ছে গিয়ে মিডফিল্ড থেকে যখন বল প্রোগ্রেস হবে, দুইটা আউটলেট হচ্ছে গিয়ে রাইস আর ওডেগার্ড, বাকি দুইটা আউটলেট হচ্ছে গিয়ে সাকা আর মার্তিনেলি। এখন আমি যদি ক্রিয়েটিভ ওয়ের কথা বলতে যাই, সাকা is the most creative player of the team. He's someone who can be a shooter, who can be a carrier, who can be a creator, who can be a crosser. He can do everything for Arsenal, যে কিনা অনেক কিছু বানায়। আমি যদি ওডেগার্ডের কথা বলতে চাই, ভাই ওডেগার্ড এমন একটা প্লেয়ার যে কিনা অনেক ক্রিয়েটিভ, যার কিনা থ্রু এর রেঞ্জটা ভালো, যে কিনা শুট নিতে পারে ইম্পর্টেন্ট টাইমসে। ইজ নট সামওয়ান হুজ ভেরি ফিজিক্যাল, বাট টুকটা ক্যারি করতে পারে। আমি যদি রাইসের কথা বলতে চাই, রাইস ফিজিক্যালি স্ট্রং, রাইসের শুটিং পাওয়ার অনেক ভালো, এবং রাইস অনেক বেশি ডিরেক্ট। আমি মার্তিনেলির কথা বলতে চাই, মার্তিনেলি অনেক ডিরেক্ট একটা প্লেয়ার, বাট নট সো ক্রিয়েটিভ লাইক
বুকায়ো সাকা। এখন এই জায়গায় জিনিস যেটা হয় যে আমরা ইউজুয়ালি দেখি যে মার্টিন ওডেগার্ডকে খেলতে রাইট হাফ স্পেসের মধ্যে, রাইট মিডফিল্ডার হিসেবে উইথ বুকায়ো সাকা। এখন একটা ক্রিয়েটিভ আউটলেট যখন হচ্ছে গিয়ে সাপোর্ট চাইতেছে, সেই জায়গায় অফকোর্স আমার এমন একটা প্লেয়ার লাগবে যে কিনা তার জন্য একটা বলির বকরা হইতে পারে। ঠিক আছে, সাকা যখন 1v1 করতেছে, 1v2 করতেছে, দুইটা প্লেয়ারকে ড্রিবল পাস করার চেষ্টা করতেছে, একটা কোচ কি চাবে, চাবে এইটাই যে আমার ক্রিয়েটিভ প্লেয়ারটা যাতে ক্রিয়েট করতে পারে, সেই জন্য আমি তার প্রেশারটা কমাই দিই। যে জিনিসটা আমরা দেখতে পারি যে লিভারপুলে সালা আর সোবোজলাই করে, যে ভাই সালা ক্রিয়েটিভ, সালা হোয়াইট থেকে ক্রিয়েট করবে, সেই জন্য সোবোজলাই যখন হচ্ছে গিয়ে সালার সাথে ওই জায়গাটা ওভারল্যাপ করে বা ওই জায়গায় একটা কানেকশন বিল্ড করার ট্রাই করে, সোবোজলাই সালা থেকে একটা বা দুইটা মার্কার নিজের দিকে টান দেয়, যে একটা ডামি রান বের করতেছে, একটা ডিকয় রান বের করতেছে, যাতে সেখান থেকে একটা বা দুইটা মার্কার ছুটে গিয়ে সোবোজলাইকে মার্ক করে এবং সালা এই জায়গায় ক্রিয়েট করতে পারে। তো সাকার বেস্ট আউটপুটটা বের করার জন্য এমন একটা প্লেয়ার দরকার যে কিনা কিছু কিছু জায়গায় এই রোলটা পালন করতে পারবে। কিন্তু তুমি যখন চিন্তা করতে যাবা যে রাইট মিডফিল্ডার হিসেবে ওই হাফ স্পেসে ওডেগার্ড খেলতেছে, যেও কিনা একটা ক্রিয়েটার, তখন প্রবলেমটা এই জায়গায় চলে আসে যে ভাই আমি আমার একটা ক্রিয়েটিভ প্লেয়ারকে ফ্রি করার জন্য আর একটা ক্রিয়েটিভ প্লেয়ারের ক্রিয়েটিভিটিটা আটকাই দিচ্ছি, যেটা কিনা একটা প্রবলেম হয়ে যাইতে পারে, যেটা কিনা আমার ক্রিয়েটিভ ম্যাক্সিমাম আউটপুটটা বন্ধ করে দিতেছে। এটা একটা পয়েন্ট গেল। এখন যদি আমি লেফট সাইডের কথা চিন্তা করি, সেখানে তুমি মার্টিনেল্লিকে দেখতে পারবা, হু ইজ নট আ ক্রিয়েটিভ প্লেয়ার, হু ইজ নট দ্য মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার। ঠিক আছে, কিন্তু সে ড্রিবল পাস করতে পারে, সে ক্রসেস করতে পারে, সে ওই কাটিং করে শুট চালাতে পারে, এই জিনিসটা তার মাঝখানে টুকটাক আছে। এখন এই জায়গায় যদি আমি ডেকলাইন রাইসকে তার সাথে খেলে, ডেকলাইন রাইসও একটা সেম প্রোফাইলের প্লেয়ার, যার কিনা ক্রিয়েটিভিটি অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি ওডেগার্ডের চেয়ে হালকা হইলেও কম আছে, এবং সে অনেক বেশি ডিরেক্ট, যে বল আসতেছে রিবাউন্ডে আমি শুট চালাই দিব, আমি দুইটা ডামি দিয়ে হচ্ছে গিয়ে বলটা আরেকটা থ্রু বের করবো না। দিস ইজ দ্য মেন্টালিটি আই এম টকিং অ্যাবাউট। এই জায়গায় যদি আমি দেখতে যাই যে এইখানে ম্যাক্সিমাম আউটপুট মার্টিনেলিরও বেরোইতেছে না, ম্যাক্সিমাম আউটপুট রাইসেরও বেরোইতেছে না, ওডেগার্ডেরও, সাকারও না। কিন্তু আমি যদি আমার মিডফিল্ডে এই জায়গায় একটা সুইচ করি, যে আমি মার্টিনেলির সাথে ওডেগার্ডকে খেলাইতেছি আর রাইসের সাথে হচ্ছে গিয়ে সাকাকে খেলাইতেছি, দেন সাকার ক্রিয়েটিভ আউটপুটটা বের করার জন্য সোবোজলাইয়ের মতো একটা রোল পালন করতে পারে ডেকলাইন রাইস। আর এখানে সাকার ক্রিয়েটিভিটি থেকে সে আরো ডিরেক্ট ফুটবলটা বেটার ওয়েতে খেলতে পারে। ঠিক আছে, ইট মেক সেন্স, কারণ হচ্ছে কি একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতেছে। আর ওইদিকে যদি আমি দেখতে যাই যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ওডেগার্ডের থ্রু বলের যে রেঞ্জ সেটা বেটার, এই জায়গায় আমি ননি মাদুইকে খেলাই, মার্টিনেল্লি খেলাই, যাকেই খেলাই না কেন, দুইজনই ভেরি ডিরেক্ট প্লেয়ার। দুইজনই হচ্ছে প্লেয়ার ড্রিবল পাস করে গিয়ে বলটাকে নিয়ে অনেকক্ষণ পেঁচাবে না, বলটাকে নিয়ে হচ্ছে কি অনেক ঘুরাবে না, ডিরেক্ট ক্রস চালাবে বা ডিরেক্ট কাটিং করার চেষ্টা করবে। তো এই জায়গায় যে জিনিসটা হয় যে এইখানে আমি যদি ওডেগার্ডের সাথে এই দুই উইঙ্গারের একজনকে খেলাই, তখন হচ্ছে গিয়ে আউটপুটটা বেশি আসার চান্স আছে। এখন এই জিনিসটা তাদের মিডফিল্ডে একটা প্রবলেম ছিল, যেখানে তাদের ম্যাক্সিমাম আউটপুট লিমিটেড হয়ে যাইতেছে। এখন যদি আমি তাদের স্ট্রাইকার প্রবলেমে আসি, তুমি যে জিনিসটা দেখতে পারবা যে ভাই এখানে যদি হাভার্টসকে খেলানো হইতো, যেইখানে হাভার্টস এর বদলে এখন গিউগারেস চলে আসছে, হাভার্টসকে খেলানো হইলে যে জিনিসটা করতে হইতো, আমরা যদি হাভার্টস এর লাস্ট সিজনের হিট ম্যাপটা দেখি, আমরা দেখতে পারবো যে মোস্ট অফ দ্য টাইম সে ফল ব্যাক করতেছে, রাইট সাইডে ড্রিফট করতেছে, বিল্ড আপে হেল্প করতেছে। যেই জিনিসটা আর্সেনালকে হচ্ছে মিডফিল্ডে বা বিল্ড আপে হেল্প করলেও, যেহেতু এখন বিল্ড আপে হচ্ছে কি মার্টিন জুবিমেন্ডির অনেক বেশি ইনপুট আছে, সেই জায়গায় তার দরকার এরকম প্লেয়ার যে কিনা বক্সে থাকতে পারে অ্যাজ আ স্ট্রাইকার, ফক্স ইন দ্য বক্স, বাট ফিনিশ করার জন্য ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট দিতে পারে। সেই জন্য ভিক্টর গিওকারেসকে নিয়ে আসা হয়েছে। এখন প্রবলেম যে জিনিসটা হয়, সাপোজ আমরা যখন দেখতে পারি যে মার্টিনেল্লি ক্রসেস চালাইতেছে বা সাকা কিছু একটা ক্রিয়েট করতেছে, এবং সেই জায়গায় হাভার্টস বা ওডেগার্ড হচ্ছে গিয়ে দুইজনই নেমে গেছে জিনিসটা এই যে বিল্ড আপে হেল্প করার জন্য, তখন বক্সের ভিতরে প্লেয়ার নাই, যেই জিনিসটা একটা প্রবলেম। আমরা দেখতে পারছি যে রাইসকে মাল্টিপল টাইমস হচ্ছে গিয়ে এরকম চ্যানেলস এর মধ্যে ঢুকতে, কিন্তু দেন এগেন দিস ইজ নট দ্য ওয়ে, যেখানে তোমার এখন একটা স্ট্রাইকার আছে। এখন যদি আমি স্ট্রাইকারের আলাপটা দিতে চাই যে ভাই ভিক্টর গিওকারেস কি পরিমাণ হেল্প করবে বা করতেছে, জিনিসটা বুঝো, ভিক্টর গিওকারেস এমন একটা প্লেয়ার যার পায়ে হচ্ছে গিয়ে খেলা আছে, পায়ে খেলা আছে। এটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছি হি ক্যান ড্রিবল পাস প্লেয়ার্স, হি ইজ ফিজিক্যালি ভেরি স্ট্রং। ফিজিকটা তার এখন সবচেয়ে ভালো অবস্থায় নাই, সে তার ফিজিকটা বেটার করতে হবে, জিমের মধ্যে আরো শ্রেডেড হইতে হবে, কিন্তু হি ইজ ফিজিক্যালি স্ট্রং। তার পায়ের মধ্যে গেম আছে, ওর শুটিং ভালো, ওর হেডিং ভালো, যেটা কিনা আমরা গতকাল রাতের বেলাও দেখতে পারছি। তো ওভারঅল যদি আমরা চিন্তা করতে যাই, হি ক্যান বি দ্যাট প্লেয়ার যে কিনা টাইম টু টাইম নিচে এসে খেলার মধ্যে ইনপুট রাখতেছে লেফট সাইড থেকে। যখন আমরা দেখতে পারবো মার্টিনেল্লি ভিতরে ড্রিফট করতেছে, ডেকলাইন রাইস ভিতরে ড্রিফট করতেছে, কিন্তু হি ইজ দ্যাট প্লেয়ার যখন হচ্ছে গিয়ে আমি আমার যে এই ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে চলে আসবো, আমি যখন আমার এই
ক্রিয়েটিভ আউটপুটটা আরো ম্যাক্সিমাম করবে। আমার যে স্ট্রাইকার, যে কিনা হচ্ছে কি অপোনেন্টের প্লেয়ারদেরকে পিন ডাউন করে রাখবে। সাপোজ তুমি চিন্তা করতে যাও যে কোনো একটা প্লেয়ার সাপোজ আমার বক্সের ভিতরে ঢুকছে, ইট ক্যান বি হাভার্টজ, ইট ক্যান বি ওডেগার্ড, ইট ক্যান বি রাইস, কিন্তু যেহেতু আমার একটা ক্রিয়েটিভ প্লেয়ারের উপর দুইটা প্লেয়ার ইজিলি চলে যেতে পারতেছে, বিকজ ইজ মাঝখানে আমার যে আছে সে স্ট্রাইকার না, ঠিক আছে, ওই যে এরিয়াল থ্রেটটা যেটা কিনা গিওকারেস দিছে এটা ওরা দেয় না। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে তখন আমাদের যে ক্রিয়েটিভিটিটাও আসবে সেইটা হচ্ছে কি ন্যারো ডাউন হয়ে যায় সেখান থেকে আউটপুট বের হওয়ার ক্ষেত্রে। আর এই জায়গায় আমরা দেখতে পারবো জিওকার্সকে ইনভলভ হইতে। কিন্তু এই জায়গায় মাল্টিপল পয়েন্টস আছে যেগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। এই পুরো প্রবলেমটার সলিউশনের জন্য না কিছু কিছু জিনিস অনেক চেঞ্জ করতে হবে। যে ভিক্টর ইউগারেসকে একটা প্রপার নাম্বার 9 খেলাইতে হবে। তুমি ওর ওর ফ্রিডম অনুযায়ী ওকে ওই লেফট সাইডে যেতে দিতে পারবা না অল দ্য টাইম, কারণ তখন আবারও সেম প্রবলেমটাই আমরা দেখতে পারবো। তুমি এই যে সালা সোবোসলাইয়ের আমি একটা এক্সাম্পল দিলাম, সেই জিনিসটা তোমার বোথ সাইডে ক্রিয়েট করতে হবে যে একটা ক্রিয়েটারের সাথে একটা ডিকয় রানার লাগবেই, বা ক্রিয়েটারের সাথে একটা রানার লাগবেই যে কিনা পুরো জিনিসটার আউটপুটের আগের ইনপুটটা দিবে, ঠিক আছে। এইসব জিনিসপত্র আর্তেতার সলিউশনে নিয়ে আসা লাগবে। আর ব্যাক লাইন থেকে যখন বিল্ড আপের আমরা কথাবার্তা বলতেছি, জুবিমেন্ডি আছে, বাট দেন এগেন জুবিমেন্ডি যখন যখন হচ্ছে কি উপরে উঠতেছে, দেয়ার হ্যাজ টু বি আ রোটেশন, যেটা কিনা রাইসের সাথে করাইতে হবে একটা ডাবল পিভট হিসেবে। আমি কাউকে নাম্বার 6 বলবো না, কাউকে নাম্বার 8 বলবো না, কিন্তু ওই রোটেশনাল জিনিসটা থাকা লাগবে, কারণ জুবিমেন্ডি দেয়ার আর টাইম টু টাইম হচ্ছে কি উপরে উঠে। তো এই ছোট ছোট জিনিসগুলোর যদি সলিউশন নিয়ে আসা পসিবল হয়, তখন আমরা দেখতে পারবো যে আর্সেনাল নেক্সট সিজনে ভালো একটা কিছু করতেছে। আমি বলবো না যে ভালো একটা কিছু মানে এইটা, কারণ এইটাই হইতে চাইতেছে, বাট দেন এগেন উই নেভার নো, তার এর চেয়েও খারাপ করতে পারে, এর চেয়েও ভালো করতে পারে। এর চেয়ে ভালো করলে জিনিসটা হিস্টোরিক হয়ে যাবে, এর চেয়ে খারাপ করলে আই ওন্ট বি সারপ্রাইজ। বাট দেখা যাচ্ছে নেক্সট সিজনে কি স্টার্ট হয়। কিন্তু আর্সেনাল এই সিজনে আরো ডেঞ্জারাস লাগতেছে, রিসেন্ট ম্যাচ গুলা তারা ভালো খেলতেছে। তো দেখা যাক যে সামনের সিজনে তারা কি করে। সো আনটিল দ্য নেক্সট টাইম,